গণভোটের বিষয়টি, এই গণভোটের বিষয় থেকে জামাতের যে ভিন্ন রোল এখন বর্তমানে দেখতে পাচ্ছি, এই বিষয়ে আপনার অবজারভেশন কি? এখানে অবজারভেশন আমারটা হচ্ছে খুব সংক্ষিপ্ত, যেটা আমি আপনার আগের একটা অনুষ্ঠানে বলে গেছি, যে যেখানে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের যে ভোটগুলো সেগুলো কোন দিকে যাচ্ছে, বা এই যে নতুন রাজনৈতিক যে প্রেক্ষাপট গত 1 বছর ধরে, এখানে জামাত এবং অন্যান্যরা খুব আশাবাদী হয়ে উঠতেছে যে তাদের ভোট বাড়তেছে, বিএনপির ভোট কমতেছে, যেহেতু আওয়ামী লীগ নাই। তো এই কারণে তারা গণভোটটাকে একটা টেস্ট হিসেবে দেখতেছে যে আসলে কোন দিকে যায়, তার উপরে তারা কিছু ডিসিশনে যেতে চায়, তাদের বক্তব্যে যেটা প্রমাণ হয়। তো এই কারণে তারা ওই পর্যন্ত, ইলেকশন পর্যন্ত যেতে চাচ্ছে না। তারা চাচ্ছে যে আগে একটা গণভোট দিয়ে, যেহেতু ডাকসুও হয়েছে, তারপরে জাহাঙ্গীরনগরের একটা ভালো রেজাল্ট আসছে, এরপরে ডাকসুও আছে, তারা একটু সময়টাকে একটু করে চাচ্ছে যে দেখি গণভোটে টেকে যায়। আমার কাছে এরকমটা মনে হয়েছে আর কি, মানে পরিস্থিতি বিবেচনা করতেছে তারা। এখানে একটা বিষয় আমরা উল্লেখ করতে চাই যে একটি নির্বাচনে 1000 কোটি টাকার বিষয়, বাংলাদেশের এমনি তো অর্থনৈতিক অবস্থা ভালো না, তো একই দিনে যদি 2টা ভোট করা যায়, সেখানে আলাদাভাবে 1000 কোটি টাকার এই তসরুপের কি মানে হতে পারে? এটা একটু দেশের এই অর্থনীতি, দেশের সম্পদ, দেশের টাকা। তসরুপ বলা যাবে না, তসরুপ কেন বলছি এটা, যে আমি একটু বলি যে কারণ এটা যদি একই দিনে করা যায়, তাহলে একই খরচ থেকে একটু বাড়িয়ে একই দিনে নির্বাচন হলে গণভোটটা হতে পারে, জাতীয় নির্বাচন হতে পারে না। এখানে আবার সালাউদ্দিন সাহেবের একটা বক্তব্য আছে যে গণভোটে যেটাই আসুক না কেন, ওনারা আবার সেটা সংসদে দরকার হলে আরেকবার রেকটিফাই করবেন। তো এই কারণে গণভোট যেহেতু সকল জনগণ সবাই এটা প্রতিনিধিত্ব করে, যেমন আমরা একটা এমপিকে প্রতিনিধিত্ব করি একজন নাগরিক হিসাবে, সেই নাগরিকগুলো আবার যে কিছু আইন পাশ করে সেখানে সরাসরি জনগণের, এটা আমাদের প্রতিনিধিরা করে। আর গণভোট যেটা হয় সেটা হচ্ছে যে সবাই সেখানে পার্টিসিপেট করার করে। এখানে গণভোটকে মনে করা হয় যে সাধারণ ইলেকশনের থেকে শক্তিশালী মনে করা, আগেও যেটা হয়েছে যে সাহেবের সময় যেটা হয়েছে। তো এই কারণে ওরা মনে করতেছে যে যদি গণভোট হয়ে যায়, তাহলে নতুন করে সংসদ সদস্য হইলো, নতুন করে সংসদীয় ইলেকশন হইলো, সেখানে আর ওইটাকে নিয়ে আর আলোচনা করার দরকার নেই। এই একটা সেন্সে তারা চাচ্ছে যে গণভোটটা আগে আসলে, মানে গণভোটের এই যে জুলাই সনদটা মূলত যে বিপ্লবের কারণে হয়েছে, যে বিপ্লবের এই জিনিসগুলো আমাদের, যেমন এই সেফ এক্সিটের যে বিষয়টাও চলে আসছে। তো সবাই মনে করতেছে, যারা এটাকে সমর্থন করে জুলাই সনদটাকে, মনে করতেছে যে এই সেফ এক্সিটই হোক বা যেসব মৌলিক যে প্রশ্নগুলো সেগুলোতে হোক, এটা গণভোটটা হয়ে গেলে হয়তো ইলেকশনে একটা এফেক্ট পড়বে। মানে যারা বিএনপির ভোটটাকে মনে করতেছে প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করতেছে, তারা সবাই মনে করতেছে যে এটা হয়ে গেলে হয়তো আমাদের কিছু প্লাস পয়েন্ট, আমাদের হয়তো কিছু ভোট আসবে, এই সেন্সে আসলে এই রাজনীতিটা। তবে এটা পারস্পরিক যে বিশ্বাসের যে ঘাটতি, এখানে কি আপনি বিশ্বাসের ঘাটতি দেখেন? 100% বিশ্বাসের ঘাটতি এবং সমঝোতার ঘাটতি আছে। তো এরকম হলে তো তাহলে তো এই যে 24-এর গণঅভ্যুত্থান, সেটা তো বৃথা যেতে পারে। যদি সাপ্লিমেন্টারি, আমি তারেক সাহেবের কাছে আসি যে বিষয়টা নিয়ে, যে কিছুদিন আগে সাবেক তথ্য উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম উনি বলেছেন যে অনেক উপদেষ্টার মানে পালিয়ে যাওয়া লাগতে পারে, সেফ এক্সিট উনি উল্লেখ করেছেন। এবং এটার সাথে সাথে উনি 2 দিন পরে আবার আরেক উপদেষ্টা রাজওয়াল হাসান উনি বলছেন যে উনি ব্যাখ্যা চেয়েছেন, উনি বলতেছেন যে আমি তো দেশ থেকে পালাবো না, তাহলে উনি বলুক কারা কারা এখান থেকে পালিয়ে যাওয়া লাগবে, উনি ব্যাখ্যা চাইছেন। পাশাপাশি আপনাকে আরেকটি প্রশ্ন আমি করি যে গতকালকে গণ অধিকার পরিষদের যে সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান উনি বলেছেন যে 5 জন উপদেষ্টা শেখ হাসিনার সাথে যোগাযোগ মেনটেন করতেছেন। এই 3টে বিষয় মিলিয়ে আপনি কি দেখেন যে সামনে আসলে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে? মানে 24-এর গণঅভ্যুত্থান কি পরাজিত হওয়ার দিকে আগাচ্ছে? দেখেন, রাশেদ কিন্তু এটা তার বক্তব্য হিসেবে বলে নাই যে 5 জন উপদেষ্টা শেখ হাসিনার সাথে যোগাযোগ রাখছে। রাশেদ বলতেছে সোশ্যাল মিডিয়ায় সে দেখছে, আর সোশ্যাল মিডিয়ায় বলা বলি হচ্ছে 5 জন উপদেষ্টা হয়তোবা শেখ হাসিনার সাথে যোগাযোগ করছে। রাশেদ খানের বক্তব্যটা এরকম ছিল। তো আমাদের গণমাধ্যমের ভাইয়েরা ওই সোশ্যাল মিডিয়ায় দেখছে, সে ওইটুকু বাদ দিয়া শেখ হাসিনার সাথে যোগাযোগ করছে, এইটুকু প্রচার করছে, মিসকোট করেছে, এখানে মিসকোট করেছে, বা ওই অংশ বাদ দেওয়াতে এটা যে তার বক্তব্য না, সে কোথাও দেখছে সেই বক্তব্য, এটাই আর কি আসছে আর কি। ঠিক আছে, শেখ হাসিনা তো যে কাউকেই ফোন দিতে পারে, ফোন নাম্বার ওপেন আছে, যে কাউরে ফোন দিছে।
সেই কল রেকর্ডিংও থাকতে পারে, আপনাকে ফোন দিয়ে বলতে পারে আপনারা যে এই দেশটা তাদের ভাষা, ঠিক আছে, এত আন্দোলন করলেন লাভ কি হলো, তো সেটা রেকর্ডিং করে ছাইরা দিল। তার মানে কি আপনার সাথে যোগাযোগ করে? আপনি তো ফোন রিসিভ করার আগে জানতেন না এটা শেখ হাসিনা। তো এরকম করে এইসব কোনো বিষয় না, ব্ল্যাকমেইলিং করে। ব্ল্যাকমেইলিং মানে বিষয় হলো মানুষ অফিসিয়ালি কোন জিনিসটা তার উদ্দেশ্য হিসেবে ডিক্লার করে ওটাই তার কর্মপন্থা। হ্যাঁ, এর বাইরে পর্দার আড়ালে অনেকে অনেকভাবে কথা বলবে, যোগাযোগ করবে, কেউ শফিকুর রহমান সাহেবের সাথে যোগাযোগ করবে, কেউ তারেক রহমানের সাথে যোগাযোগ করবে, এগুলোকে ধার্তব্য না। পলিটিক্স এগুলো মানুষ তো বিভিন্নভাবে বিজয়ী হতে চায়, মানুষ বিভিন্নভাবে নিরাপদ থাকতে চায়, মানুষের মনে অনেক কিছু চাহিদা সৃষ্টি হয়, সে চাহিদার প্রেক্ষিতে অনেকে অনেক রাজনৈতিক মতের সাথে সম্পৃক্ত হয়, এগুলো হবে, ঠিক আছে। ওই সেফ এক্সিটের কথাটা বললেন যে নাহিদ ইসলাম, মানে এমন কি পরিস্থিতির উদ্ভব হচ্ছে যেটার কারণে সেফ এক্সিট লাগতে পারে? ওই নাহিদরা তো মানে বেসুমার লুটপাটের সঙ্গে জড়িত, তো দেখাইছে যে ও বের হওয়ার সময় 10,000 টাকা বিকাশে ছিল আর 30,000 টাকা ব্যাংক অ্যাকাউন্ট ছিল, 40,000 টাকা নিয়ে সে বের হয়েছে। বোঝাতে যাচ্ছে যে ও কোনো লুটপাট করেনি, দুর্নীতি করেনি, এবং মানুষ ভাত খেয়ে বাঁচে, ও এখন হাওয়া খেয়ে বেঁচে আছে, না খেয়ে আছে। তো অনেক বেশি লুটপাট করার পরে এখন দেখছে তাদের এখান থেকে পদত্যাগ করার পরে তাদের কথা মতো, চাহিদা মতো আগে নিয়োগ বাণিজ্য করতে পারছে না, সেই হিসেবে তো তাহলে দেশ ভালো আছে, তাই না? যদি ওদের ওদের যে প্রতারণাগুলো ছিল, যে নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, একে সরানো, ওকা সরানো, এটা তো একটা অর্থনৈতিক বন্দোবস্ত, তাই না? আমি অনুমান করি এই পরিমাণ দুর্নীতি একটা পদ্মা সেতুর সমান দুর্নীতি হয়েছে। আপনি সাথে ওদের একজন দুইজন টিভি চ্যানেলের মালিক হয়েছে, পত্রিকা এসেছে, তারা সংসার চালাতে পারতো না। আপনি জানেন একটা টিভি চ্যানেল চালাতে গেলে 100 কোটি টাকার ইয়ে রাখা লাগে, ডিপোজিট রাখা লাগে। তাহলে আপনার বক্তব্য সমর্থন কি এটা বলবেন? কত টাকার ডিপোজিট রাখা লাগে এটা আমি আসলে জানি না, 100 কোটি টাকা ডিপোজিট রাখা লাগে কিনা আমি জানি না। তো এটাই যে মানুষ দেখছে ওরা এখন হতাশায় আছে, যেভাবে অনেক বেশি আয় করছে, অনেক বেশি লুটপাট করছে, ওই জায়গাগুলো যখন আস্তে আস্তে সংকুচিত হয়ে আসছে, ফ্রাস্ট্রেশন বাড়তেছে ওদের। ওই ফ্রাস্ট্রেশন থেকে মানে ভূত দেখার মতো ভয় পাচ্ছে, বুঝছেন? নিজের ছায়াকে নিজে ভয় পাচ্ছে। এই উপদেশটা তাদেরই ছায়া, ওই ছায়া দেখে তারা ভয় পাচ্ছে। আমি জনাব আলী হাসান সাহেবের কাছে আসি, যেহেতু যাদের কথা বললাম একটু আগেই, তারা দুজন আমি সাংবাদিকদেরকে সম্মান করি, তারা রিপোর্টার ছিলেন, এটাকে আমি রেসপেক্ট করি। বলতে চাই যে যারা কিছুদিন আগেও একটি পত্রিকার রিপোর্টার ছিলেন, একজন ঢাকা ইউনিভার্সিটির যে পড়াশোনা করছেন, ওখানে উনি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ছিলেন একটা ইংরেজি দৈনিকের, ওনাদের বেতন কি হতে পারে এটা আপনি খুব ভালো জানেন, যেহেতু আপনি একটি ডেইলি দৈনিকে আছেন এখন পর্যন্ত। তো এতটুকু পর্যায়ের যে কেউ চাইলে সংবাদপত্র বলেন, সংবাদ মিডিয়া বলেন, মালিক হইতেই পারে, এটা দোষের কিছু না। কিন্তু হইতে গেলে যেই পরিমাণে ইনভেস্ট লাগে একজন রিপোর্টারের পক্ষে কি সম্ভব, যদি না সে বিশেষ কোনো আলাউদ্দিনের চেয়ার না পেয়ে থাকে। আলাউদ্দিন চেয়ারটা বলেছি, একজন ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক, আর একজন হচ্ছে এনসিপিতে জয়েন করার আগে যে তার ছাত্র সংগঠনটি ছিল ওইটার সদস্য, দুজনেই একই ঘরানার। কি বলবেন আপনি? এখানে আমি এর আগেও প্রায় 50টা টিভি চ্যানেলের এরকম অনুমতি দেওয়া হয়েছে, যার ভিতরে মনে হয় 10-12টা এখনো অনলাইন মানে মিডিয়া প্রকাশে আসতে পারেনি। তো এখানে একটা জিনিস প্রথম থেকে বিতর্ক, যেটা প্রথম আলোতে প্রথমে যে লাইনটা ইয়ে করলো যে আগের নীতিতেই বা পুরাতন নীতিতেই, মানে এটা একটা বিতর্ক উস্কে দিল যে এই দুজনের বিষয়টা এই কারণে বেশি আসতেছে বিতর্কের, কারণ দুইজনই এই বিপ্লব সমর্থিত রাজনীতির সাথে জড়িত। তো যে কোনোভাবেই হোক, হয়তোবা মিডিয়ার বেশিরভাগ লোক তাদের পক্ষের বা বিপক্ষের যে কোনো কারণে হোক, তাদেরকে একটা জায়গায় মানে আঘাত করার জন্য আমি মনে করি না যে তাদের যোগ্যতা নাই বা যোগ্যতা আছে এই বিতর্কটা। কারণ আগে দেখা গেছে যে কোনো ক্রমেই সে মিডিয়ার
কোনোভাবেই সম্পাদক হইতে পারে না বা প্রকাশক হইতে পারে না, এমন লোক মিডিয়াতে আর্টস ইনভেস্ট করছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি অনুপাত ধরেন, আমি তাদেরকে পক্ষের জন্য বলতেছি না, আবার আরেকটা জিনিস তাদেরকে ইঙ্গিত করা হচ্ছে তাদের ফ্যামিলি সামর্থ্য নাই। তা আসলে এই জিনিসগুলো আমি মনে করি মানে বিতর্কে আনার জন্য করা হচ্ছে। কারণ তারেক ভাই যেগুলো বললেন যে এনসিপির যারা দায়িত্বে ছিলেন বা এনসিপি বাদেই যারা আন্দোলনের সাথে ছিলেন, যে পরিমাণ প্রত্যাশা জনগণের ছিল সেরকমটাও তারা করতে পারেন নাই। আবার অনেকগুলো উপদেষ্টা, যেটা সেফ এক্সিটের ব্যাপারে কথা আসতেছে, তাদের অনেকেও নৈতিকভাবে বেশ স্বচ্ছ। যে ফজল কবির, উনি কয়েকদিন আগে যে জামের কারণে যে ছিল, এবং আরো একটা ফলক ওনার নামে লেখা ছিল, উনি ওটাকে বাদ দিয়ে দিতে বলেন, যেটা তো আমার বাপের টাকায় করে না। তো এইটা হচ্ছে এই জুলাই আন্দোলনকারীরা বা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এটা ধারণ করে যে আমরা একটা দুর্নীতি মুক্ত সুন্দর স্বচ্ছ একটা দেশ চাচ্ছি, নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা চাচ্ছি। তো সেইখান থেকে হয়তোবা এটা চোখে একটু দেখায়, অড লাগে যে হঠাৎ করে এদেরই কেন দুইজনকে দিতে হবে, বাংলাদেশে কি আর মানুষ ছিল না? আবার ইনভেস্টের ক্ষেত্রে দেখেন, ইনভেস্টের ক্ষেত্রে বগুড়ার একজন বিএনপির কোন একজন আত্মীয় বা ওই প্রবাসী সৌদি, ওনার নামও আছে, এখানে একটা লিমিটেড কোম্পানি ভাবে করা আছে। আর এই যে ব্যক্তিগতভাবে এই কারো ফ্যামিলি সামর্থ্য আছে কিনা, বা উনি আসলে কয় টাকা বেতন পাইতেন, উনি কেমন মানের সাংবাদিক, এইগুলো আমি মনে করি যে আসলে সমালোচনা থাকা ভালো, আমরা গণতান্ত্রিক ভাবে এটা উপভোগ করতেছি, সেটা ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে কি একটা পুরো পক্ষকে আমি মনে করি যে বিতর্কিত করার জন্য, যেগুলো আমরা সমালোচনা মনে করি, যেমন কাগজের ব্যাপারে যে এনসিপির মনে হয় 400 কোটি টাকার সালাউদ্দিন সাহেবের যে বিষয়টা, তারপরে এই যে ওদের পিএস দের যে বিষয়গুলো, এগুলো কিন্তু মিডিয়াতে আমরা কেউই অফ রাখি না, সবাই আমরা দিই যে যদি সত্যি ঘটনাটা হয়ে থাকে তাহলে হোক। কিন্তু শেষ পর্যন্ত এটার কোনো আর এন্ডিং আসে না, মানে তদন্ত কমিটি হওয়ার পরে এটা হারায় যায়, এটার আর কোনো আসে না। তা আমি এই জিনিসটা এইভাবেই দেখি আর কি, যে আমরা গতানুগতিক যে ধারাটা, এই ধারা থেকে বের হইতে পারতেছি না। যে একই পদ্ধতিতে যদি হয় তাহলে নতুন নীতিমালা তো হয়নি, সবাই যে জিনিসটা ইঙ্গিত করার চেষ্টা করছে পুরাতন নীতিতে, তো আপনি নতুন নীতিমালা তো করতে পারেনি। আমরা তো 1 বছর ধরে এই ঘষাঘষিটাই করতেছি, নতুন একটা কিছু করবো, কিন্তু কিছুই করতেছি না। আগের মতো করাপশন, যেখানে ওই 50,000 টাকা লাগতো সেখানে আরো বেড়ে গেছে, সেখানে 1 লাখ টাকা, কেউ 2 লাখ টাকা চাচ্ছে। তো মানে এখন একটা ভয় দেখায় কর্মচারীরা যে আমাদের এখন খুব কড়াকড়ি, এখন সবকিছু নতুন, টাকা বেশি লাগবে। তো এখন আমরা এই সার্কেলের থেকে বের হতে পারতেছি না। আমাদের জনগণের জন্য উপকার হতে হচ্ছে সার্কেল থেকে বের হয়ে আসা। তো এই সার্বিক বিবেচনায় আমি মনে করি না যে তাদের দুইজনের পাওয়ার মানে যোগ্যতা নাই, সেটা আমি মনে করি না। এটা একটা মানে সমালোচনা করার জন্য সমালোচনা।